দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। নারায়ণগঞ্জবাসীর জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বলেন, ঘরে বাইরে শত্রুরা বিরোধিতা করছে, তবু তার জয় সুনিশ্চিত। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিরপেক্ষ নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। বলেন, আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নেননি নির্বাচন কমিশন। খান আলমিনকে সঙ্গে নিয়ে বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্ট থাকছে। প্রচারণার শেষ দিনে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় নৌকার পক্ষে বিশাল শোডাউন করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মিছিলের নেতৃত্ব দেন ডক্টর সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার বিকেলে পথসভা আর শোভাযাত্রা হলেও দুপুর থেকেই সড়ক আটকে দেন নৌকার সমর্থকরা। নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকেও দেখা যায় আইভীর পথসভায়। নারায়ণগঞ্জে অতীতের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আরেকবার নৌকায় ভোট চান আইভী। সড়ক দখল করে নৌকার পক্ষে এমন প্রচারণাকে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জের বিভিন্ন হোটেলে অবস্থান করে বহিরাগত মেহমানরা আমাদের নির্বাচনকে প্রভাবিত করছে। সে সরকারের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা নিয়ে, সম্পূর্ণ মদত নিয়ে সে নির্বাচন করতেছে। তারা প্রশাসনকে ব্যবহার করছে। গতকাল রাত্রে প্রশাসনের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছে জনাব জাহাঙ্গীর কবির নানক। এর আগে সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার নির্বাচনে পেশি শক্তি ব্যবহার হবে বলে শঙ্কা প্রকাশ করেন। কেন হারতে যাবো? নারায়ণগঞ্জবাসীর জনতার ক্যান্ডিডেট কোনোদিনই হারবে না, বরঞ্চ সরকারি ক্যান্ডিডেট সবসময় হারে। এই নারায়ণগঞ্জে স্বাধীনতার পর থেকে সরকার যাদের নমিনেটেড করছে তারা হারছে। নির্বাচন যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সহিংসতা করার ক্ষমতা নেই বলে দাবি করেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। রাজকীয় বাড়ির সামনে গণমাধ্যমে কথা বললেও বলেন তার অর্থ সংকট রয়েছে। বিভিন্ন জায়গায় এরকম টাকা দেওয়া হচ্ছে, আমি জানি না কে বা কারা দিচ্ছে, কিন্তু আমি আমার সাফাই গাইতে পারি, যেহেতু আমার অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী না, বা আমার এরকম টাকাও নাই, বা স্বাবলম্বী থাকলেও আমি কোনোদিন দিতাম না। আমি অত্যন্ত অনেস্টির সহিত কাজ করেছি, একটা টাকা পয়সার সাথেও আমার কোনো লেনদেন ছিল না। হ্যাঁ, কাজ করতে গেলে তো ভুল হয়, হতেই পারে, সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। সন্ত্রাসী চাঁদাবাজি ইনশাল্লাহ করবো না, কোনোদিন করিও নাই, আমার বিশেষ কোনো বাহানিও নাই। গণসংযোগের শেষ দিনে ভোটারদের মন জয় করার পাশাপাশি নানা হিসেব নিকেশ আর কৌশল নিয়ে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে শীতলক্ষার তীরের জনপদ নারায়ণগঞ্জে চাপা উদ্বেগ আর উৎকণ্ঠা কিছুটা বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে তৈমুর শিবিরে যখন গ্রেফতার আতঙ্ক বইছে, তখন আইভী বলছেন তার ঘরে এবং বাইরের শত্রুরা সক্রিয় হচ্ছে, অনেকটা ঘরের শত্রু বিভীষণ। প্রাচীরের ডান্ডিতে নতুন নগরপিতা কে হচ্ছেন, তৈমুর নাকি আইভী, তা জানতে অপেক্ষা করতে হবে 16 জানুয়ারি পর্যন্ত। মাইদুর রহমান রুবেল, আরটিভি, নারায়ণগঞ্জ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারের খবর সংগ্রহে সারাদিন কিন্তু কাজ করেছে আমাদের আরটিভির সংবাদকর্মীরা। দর্শক, এই মুহূর্তে চলে যাব আনোয়ার হাসানের কাছে। আনোয়ার, মধ্যরাতেই শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা, কিন্তু তার আগে রাত 10টায় সংবাদ সম্মেলন করেছেন তৈমুর আলম খন্দকার। আসলে কেন হঠাৎ এই সংবাদ সম্মেলন, কি বললেন আসলে তিনি, জানাবেন? রাত 10টায় জুথি যেটা বলছিলেন আপনি, যে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তার মাসডাইলের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকেছেন। এখানে তিনি যে নতুন অভিযোগ তুলেছেন তা হলো ভোট কেন্দ্রগুলিতে, যেগুলো স্কুলে ভোট কেন্দ্র হয়, যেখানে আগে থেকে সিসি ক্যামেরা লাগানো থাকে, নির্বাচন অফিস থেকে সেসব সিসি ক্যামেরা বন্ধ করে রাখার নির্দেশ দেয় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আহ্বান জানিয়েছেন এইসব সিসি ক্যামেরা যেন বন্ধ না করা হয়, আর কি কারণে বন্ধ করা হবে এমন প্রশ্ন তিনি তুলেছেন। সে সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আন্তর্জাতিক যারা জাতীয় পর্যায়ে পর্যবেক্ষণ করেন, মানব অধিকার সংস্থা আছেন, রাষ্ট্রদূত আছেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই মধ্যরাত হবে এবং নির্বাচন প্রচারণা শেষ হবে। আজ অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ছাড়াও আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াৎ আইভীও
একটি পথসভা করেছে। এছাড়া আরও দুজন প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসের প্রার্থী তারা শোডাউন করেছে। তো প্রচারণায় কিন্তু 27টি ওয়ার্ডে 148 জন কাউন্সিলর এবং সংরক্ষিততে যে 34 জন নারী কাউন্সিলর তারাও কিন্তু আজকে শেষ শোডাউন করেছে। এখন তারা আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার হাসান। এবার করোনা প্রসঙ্গে চলে যাচ্ছি। দেশে অমিক্রনের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একদিনে রোগী ভর্তি হয়েছে 110 জন, আর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে বৃহস্পতিবারের চেয়ে 15 জন বেশি রোগী ভর্তি হয়েছে। এদিকে গেল একদিনে সারা দেশে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 4378 জন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। হঠাৎ করে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে করোনা সংক্রমণের পাশাপাশি হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে করোনা পরীক্ষার লম্বা লাইন। এমন অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আরটিভির ক্যামেরায় ধরা পড়ে এক প্রতারক। আমরা সেবা দিচ্ছি, সার্ভিসটা আমরা দিচ্ছি, সেল করতেছি। আপনি আমাকে ক্যামেরা ফাংশনটা বোঝাবেন না। আমি কিন্তু বলছি আমার ভাই একজন বাংলা বিশ্ববিদ্যালয়ের ক্যামেরাম্যান, বলছি তো, কিন্তু আপনি এটা অনুমতি ছাড়া বাড়াবাড়ি করলেন। ডিজিটাল হসপিটাল নামে বেসরকারি একটি অনলাইন ভিত্তিক হাসপাতালের একজন প্রতিনিধি সরকারি হাসপাতালে বসে কিভাবে প্রচারণা করতে পারেন, তাকে আবার সঙ্গ দিচ্ছেন মুগদা হাসপাতালে করোনার নমুনা সংগ্রহকারীরা। বিষয়টি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে জানালে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আপনারা কোনো বেসরকারি অনলাইন হাসপাতালকে কি অনুমতি দিয়েছেন যে তাদের প্রচারণা করার জন্য রোগীরা ওদের ওখান থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য? এটা তো প্রশ্নই ওঠে না। হাসপাতালে আমি তো সেটাই জানি যে আসলে সরকারও তো কোনো বেসরকারি হাসপাতাল ওঠে না। আপনি আনসারদের হেল্প নেন, আনসারদেরকে বলেন ওদেরকে বেঁধে থানায় হ্যান্ড ওভার করুন। এদিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। গেল একদিনে ভর্তি হয়েছে 110 জন, আইসিইউতে ভর্তি আছে 10 জন, আর সুস্থ হয়ে ফিরে গেছেন 24 জন। একই অবস্থা ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। নতুন রোগী বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মৃত্যুও। সারা দেশে গেল একদিনে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে 4378 জন। বৃহস্পতিবারের চেয়ে মৃতের সংখ্যা কমে আসলেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে 819 জন। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে 11টি নির্দেশনা দেয়া হলেও বাস্তবায়নে মাঠে নেই প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে উদ্ভট যুক্তি মানুষের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির জানান, এভাবে চলতে থাকলে সংক্রমণ রোধ করা সম্ভব হবে না। আরও জানাচ্ছেন এয়ার বাদল। রাজধানীর ফার্মগেট এলাকা। মাস্ক স্ত্রীর কাছে রেখে জনসমাগমে শিশুকে নিয়ে এসেছেন এই ব্যক্তি। মাস্ক তো নিয়ে আসেন, আনছি মাস্ক আমার কাছে নাই, লগে নাই, সাথে নেই, বাচ্চার আম্মুর কাছে। বিধিনিষেধ মানার ক্ষেত্রে এরকম উদাসীন মানুষের গল্পের যেন শেষ নেই। মাস্ক আমি কথা বলতেছি আমার ওয়াইফের সাথে, এই জন্য খুলছিলাম আর কি। আসলে তো কিছু এই বিষয়ে কিছু বলার নাই। সরকার ঘোষণা দিছে, তারপর আমি মাস্ক পরেই বের হয়েছি। অনেক কষ্ট হয়েছে, তারপর বের হয়ে দেখি কেউই মাস্ক পরা নাই। মাস্ক আছে ভাইজান, এই যে একটু চাপে বের হয়ে আসলাম, তাই মাস্ক বাসায় রেখে। বাসের অবস্থা আরো ভয়াবহ। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার তো দূরের কথা, চালক হেল্পার কারো মুখেই মাস্ক নেই। মাস্কটা ফালা দিছি ভাই, একটু আগে থুতু পড়ছে ভাই। এই যে জায়গাতে কিনবো ভাই মাস্ক, একটা সিসি 10টা মারে এবং বললে পাবলিকের সাথে খারাপ ব্যবহার করে। কেবল গণমাধ্যম দেখলেই বিরক্ত হয়ে মাস্ক দিয়ে মুখ ঢাকার চেষ্টা। যাত্রীরাও স্বাস্থ্যবিধি না মানার ক্ষেত্রে আরো এক কাঠি সরেস। জিএমপির মিডিয়া বিভাগের এডিসি হাফিজ আল আসাদ জানিয়েছেন, শুক্রবার তাদের কোনো ভ্রাম্যমাণ আদালত নেই। করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া বিধিনিষেধের দ্বিতীয় দিনে এমন যখন পরিস্থিতি, তখন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আরটিভিকে বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষ দায়িত্বশীল না হলে আরও কঠোর সিদ্ধান্ত আসতে পারে। জনগণকে কিছু দায় দায়িত্ব নিতে হবে। সরকার কি সবসময় আপনাকে লাঠির আঘাতে ঠিক করবে? তো সামনে আমি নিশ্চিত একটা ভয়াবহতা জেনে এখন যদি আমরা নিজেরা সতর্ক না হই, তাহলে পরে এটা খুব দুঃখজনক হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিজে, পরিবার ও দেশকে সুরক্ষিত রাখবেন, এমন প্রত্যাশা সবার। না, আমি চলে যাবো, এখনই আসতে, এখনই চলে যাব।
AR বাদল, RTV। করোনা দমনের চেয়ে বিরোধী দল নিপীড়নে সরকার বেশি সোচ্চার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন বলছে উন্মুক্ত স্থানে করোনা কম ছড়ায়, তখন রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা উদ্দেশ্যমূলক। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত থাকছে। কোভিড-19 বিস্তারের প্রথম দিকে চলমান সভা সমাবেশের তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার বিষয়ে বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। জনস্বার্থ এবং প্রাসঙ্গিক সবকিছু বিবেচনা করে আমাদের চলমান সভা সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, দেশের মানুষকে টিকা না দিয়ে বিধিনিষেধ দেয়া রাজনৈতিক উদ্দেশ্যমূলক। বিশ্বব্যাপী সবাই এই নতুন ভেরিয়েন্ট সংক্রমণ রোধে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণে তৎপর হলেও বরাবরের মতো এদেশের সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত না করার আত্মঘাতী প্রয়াস অব্যাহত রেখেছে। বিরোধী দলের চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত অবশ্যই কোভিডের সংক্রমণ রোধের লক্ষ্যে নেওয়া হয়নি, বিরোধী দলসমূহের চলমান প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনকে বাধাগ্রস্ত ও দমন করার জন্যই করা হয়েছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন নিপীড়ন বন্ধ করে স্বাস্থ্য ব্যবস্থার কিভাবে উন্নতি করা যায় সেদিকে নজর দিতে সরকারকে আহ্বান জানানো হয়। পর্যাপ্ত সংখ্যক জনগণকে টিকার আওতায় আনার ক্ষেত্রে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। গাজীপুরের কাশিমপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ বলছে তার বাসার নির্মাণ শ্রমিক আনোয়ারুল টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করে, এরপর লাশ গুম করে ফেলে রাখা হয়। হত্যার দুদিন পর আনোয়ারুলকে আটকের পর লাশের সন্ধান পায় পুলিশ। উদ্ধারের পর মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে। এরপর দাফন করা হয় রাজধানীর উত্তরাতে। রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। মগবাজার, নোয়াটোলা, মধুবাগ সহ বেশ কিছু এলাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। লাকড়ির চুলায় রান্না হলেও প্রতি মাসে গুনতে হচ্ছে গ্যাস বিল। তীব্র শীতে গরম খাবার খেতে না পেরে অসুস্থ হচ্ছে শিশুরা। অনেক বাসায় আবার গ্যাসের সমস্যা 3 থেকে 4 বছর পেরিয়েছে। এজন্য তিতাসের গাফলতিকে দুষছেন ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে প্রায় 1,20 লাখ মানুষের বাস। যানজট, জলাবদ্ধতা, বায়ু দূষণের সঙ্গে আছে গ্যাসের সংকটও। রাজধানী জুড়েই দিন দিন তীব্র হচ্ছে এই সমস্যা। গভীর রাতে গ্যাস আসে, আবার ভোর না হতেই মিলিয়ে যায়। নয়াটোলা ও মধুবাগ এলাকায় খেটে খাওয়া মানুষগুলো আছেন চরম ভোগান্তিতে। বলতে বলতে এখন কিছু বলি না, এখন কষ্টই করি। মনে করেন এই নাকড়ি চুলে রান্ধি, নাকড়ি আমরা কিনে, আমরা এখানে 4,000 টাকা ঘর ভাড়া দিয়ে আমরা নাকড়ি কিনে আমাকে পোড়ান লাগে। 4 বছর ধরে এরকম হইতাছে। মনে করেন গ্যাস থাকে না, পরিশ্রম করে আসে যে ঘুমাই থাকবে, ঘুমানোর চান্স নাই। যে আমরা কত কষ্টে, যে রাত্রে আসে একটা মেহমান আসলে আমরা খাওয়াইতে পারি না, এই লাকড়ি দুগ্গ আইন না, তারপর আমাদের এই খাওয়াইতে হয়। তীব্র শীতে গ্যাস সংকটে শিশুরাও পোহাচ্ছে নানা সমস্যা। বাচ্চাদের খাবার তো রান্না করতেই পারে না, সকালে যদি যাও একটু করে ঠান্ডা হয়ে যায় তো খাইতে পারে না বাবুরা। গ্যাস না থাকাতে ঠান্ডা পানিতে গোসল করতে আমাদের কষ্ট হয়। রাতে গরম খাবার খেতে পারি না, আমরা ঠান্ডা দুধ খাই, আবার আমাদের কষ্ট হয় ঠান্ডা খাবার খেতে। তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো প্রতিকার পাননি এলাকাবাসী। উল্টো বাড়তি টাকা দাবি করেন তারা। ওদেরকে বললে ওরা বেশি বেশি টাকা চায়, টাকা দিলে ঠিক করে দেব, না দিলে দিব না। ওরা বলেছে যেটা এই অল্প কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, অল্প কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা অনেক দিন, কিন্তু আজও ঠিক হচ্ছে না। যার গ্যাসের সামর্থ্য, LGB গ্যাস যেটা আছে ওটা যার সমর্থক আছে তারা করতে পারে, কিন্তু আমাদের সাধারণের জনগণের তো এটা সম্ভব না। যদিও গ্রাহকদের সতর্ক করে তিতাস গ্যাস কোম্পানি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কারিগরি কারণে 12 থেকে 21 জানুয়ারি গ্যাসের এমন সংকট থাকবে। আশিকুল আলম, RTV, ঢাকা। নগর কর্তৃপক্ষ আর ট্রাফিক বিভাগের সমন্বয়হীনতা ও প্রক্রিয়ার গলদের কারণে কাজে আসছে না 150 কোটি টাকার স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা। রাজধানীর 109টি স্বয়ংক্রিয় সিগন্যাল বাতির প্রায় সব কটি এখন অকার্যকর। দিনরাত লাল, সবুজ, হলুদ বাতি জ্বললেও
যানবাহন চলছে হাতের ইশারায়, আর সঙ্গে যুক্ত হয়েছে লেজার লাইট। রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব। ট্রাফিক শৃঙ্খলার জন্য অতি প্রয়োজনীয় সিগন্যাল বাতিগুলো যেন রাজধানীর সড়কে শোপিসে পরিণত হয়েছে। লাল বাতি জ্বললে যানবাহন চলছে, তো সবুজ বাতিতে দাঁড়াচ্ছে। বেশিরভাগ মোড়েই এখন এই অবস্থা। অথচ রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নে পরিবেশ অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের প্রকল্পের আওতায় রিমোট কন্ট্রোল সহ 109টি স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি স্থাপনের কাজ শেষ হয় 2019 সালে। 3 বছরেও গুরুত্বপূর্ণ কয়েকটি মোড় ছাড়া রাজধানীর বেশিরভাগ রাস্তায় যানবাহন চলছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়। বেশিরভাগই নষ্ট। অনেকে মানে কিন্তু অনেকে মানে না। ট্রাফিক রুলটা খুবই খারাপ হয়েছে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া যত বাড়তেছে, এখন আপনার সার্জেন্ট ট্রাফিক সিঙ্গেল দিতে আছে, সিঙ্গেল অমান্য করতেছে, কেউ মানতেছে কেউ মানতেছে না। সিগন্যাল বাতিটাতে সবই আছে, কিন্তু ওগুলো ট্রাফিকরাই করে না, ওই ট্রাফিক হাত দিয়ে মেনটেন করে। দায়িত্বরত ট্রাফিক সদস্যও মনে করেন সিগন্যাল বাতি কাজে লাগানো গেলে সহজ হতো ট্রাফিক ব্যবস্থাপনা। সিগন্যাল বাতি এলে তো সহজ হবে, সেটা আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ এখন সেই অ্যানালগ পদ্ধতিতে সিগন্যালটা আমাদের জন্য কষ্ট, মানুষজন অনেক সময় বুঝেও না। ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব ট্রাফিক বিভাগের হলেও সিগন্যাল বাতি ক্রয় ও রক্ষণাবেক্ষণ করে নগর কর্তৃপক্ষ। ফলে সমন্বয়ের ঘাটতি শুরু থেকেই। কোটি কোটি টাকা ব্যয় হয় এই আপনার এই লাইটগুলো লাগানোর জন্য। তো যে টেন্ডার নেবে, যে কাজটি পাবে, তাদের সুবিধা, সেই ডিপার্টমেন্টের সুবিধা, এই সুবিধার জন্য মানুষের অসুবিধা। সিটির দায়িত্বটা কিন্তু আপনার সিটি কর্পোরেশনের, তারাই তো লাগাবে, তারাই এগুলো মেনটেন করবে। এবং পুলিশের দায়িত্ব হলো গিয়ে আপনার ট্রাফিক পুলিশের দায়িত্ব হলো ট্রাফিক মানে নিয়ন্ত্রণ করা। অনেক সময় দেখা যায় সমন্বয়হীনতার একটা বিষয় থাকে। আমরা যখন আমাদের জিনিসটা তো ইনস্ট্যান্ট দরকার, কিন্তু সিটি কর্পোরেশনে তো ওই সময় সেই লোকবল বা সেই রিসোর্সটা তারা দিতে পারছে না। তো তখন দেখা যায় যে ওই জায়গার কিন্তু সেবাটা হ্যাম্পার হচ্ছে। আবার যখন ওই সেবাটা দিতে আসছে তখন কিন্তু অন্য জায়গায় আরও অনেক সমস্যা তৈরি হচ্ছে। তো আলটিমেটলি যে আমাদের যে পেস বা স্পিড, সেটার সাথে অনেক সময় ওনাদের কোপ করতে অসুবিধা হয়। সরকারের হাই প্রোফাইল মিটিংয়ে এই অবজারভেশনগুলো এসেছে। টেকনিক্যাল ইকুইপমেন্ট বা এগুলোর আপনার ম্যান করার যে বিষয়গুলো বা এগুলোর এটার সাথে যে ম্যান পাওয়ারের যে বিষয়টা আছে, সেগুলো সব কিছুই ট্রাফিক পুলিশের হাতে দিলে এক হাতে কাজটা সমন্বিতভাবে আগাবে। অথচ সিগন্যাল বাতি কার্যকর হলে সড়কে শৃঙ্খলা রক্ষা যে সহজ হয়, তার উদাহরণ রয়েছে গুলশান সহ রাজধানীর কয়েকটি মোড়ে। জাহিদ রহমান, RTV, ঢাকা। সামাজিক সংগঠন উই নট আই এর 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করেছে। আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উই নট আই লিড ক্যাম্প। দেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করার লক্ষ্যে গত 4 বছর ধরে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি তরুণদের দক্ষতা ও নেতৃত্বগুণ বাড়াতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আয়োজকরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ করার কারিগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বেসরকারি টেলিভিশন RTV। প্রভোস্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা। দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গেল রাতেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছাত্রীরা জানান, হলে গণরুম বন্ধ করা, খাবারের মান উন্নয়ন এবং অভিভাবকদের প্রবেশের অনুমতি দেওয়া সহ কয়েকটি দাবি জানিয়ে আসছে তারা। তবে হল প্রভোস্ট জাফরিন লিজা এসব দাবি বাস্তবায়ন করেননি। এদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তবে হল প্রভোস্ট এখনই পরিবর্তন সম্ভব নয়। দর্শক, সংবাদ শেষ করব সাকরাইন উৎসবের খবর দিয়ে। আকাশ জুড়ে রঙিন ঘুড়ির মেলা, শব্দযন্ত্রে ভেসে আসছে ডিজে গানের নানা সুর। এমন আয়োজনই ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। 31st রাতে ফানুসের আগুনে ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটায় ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে এবার ফানুস ও আতশবাজি নিষিদ্ধ থাকলেও তা মানতে দেখা যায়নি কোথাও। এসব বন্ধে চোখে পড়েনি প্রশাসনের তৎপরতাও। সাকরাইন উৎসবের আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী বিলাল হোসেন। পুরান ঢাকার আকাশে ঘুড়ির সমারোহ, বর্ণিল সাজে সেজেছে এখানকার বিভিন্ন বাসাবাড়ির ছাদ। বাসার ছাদ থেকেই সবাই রং বেরঙের ঘুড়ি উড়াচ্ছে, মেতে উঠে কাটাকাটির খেলায়। এজন্য এক ভিন্ন আবহ। এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব। এটা আমাদের জন্মের আগে থেকে, আমাদের নানা দাদাদের কাল থেকে চলছে। সকাল থেকে আমরা ঘুড়ি ওড়ানো স্টার্ট করি, আর সন্ধ্যার পর যে আতশবাজি এবং ফায়ারওয়ার্কসের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটার একটা অন্যরকম ভিন্নতার রূপ দিই। পুরান ঢাকার 400 বছরের ঐতিহ্য
আমি কার উড়াচ্ছি, আমি তো ভালো কার উড়াতে পারি। সন্ধ্যা নামতেই শহরে ফুটে ওঠে অন্যরূপ। গোধূলির লগ্ন থেকে শুরু হয় আগুন নিয়ে খেলা। এবার ফানুস ও আতশবাজি নিষিদ্ধ থাকলেও তা না মেনে চলেছে জোনাকির আলোর মতো ফানুস ও আতশবাজির ভেলকি। আতশবাজি আর লেজার লাইটের খেলার সঙ্গে ডিজে গানের তালে সবাই হারিয়ে যায় রঙিন দুনিয়ায়। ঘুড়ির চেয়ে আতশবাজি আর ডিজের প্রতি তরুণ তরুণীদের আসক্তি বেশি লক্ষ্য করা গেছে। অন্য স্থানের ঢাকাবাসীরাও পুরান ঢাকায় চলে আসে। আমরা কিনবো ধানমন্ডি থেকে। I am feeling so good. This is the first time. So আমি সাকরাইন অ্যাটেন্ড করছি। This is feeling so good. আমাদের এই সাকরাইনের অনুষ্ঠানটা শুধু পুরান ঢাকাই না, এটা এখন ডে বাই ডে সমস্ত ঢাকা শহরে ছড়িয়ে যাচ্ছে। ইতিহাস বলছে মোগল আমলের 1740 সালের এই দিনে নায়েবে নাজিম নোয়াজেশ মোহাম্মদ খানের সময় ঘুড়ি উড়ানো হয়। সেই দিনটিকে কেন্দ্র করে বর্তমানে এই দিনটি উৎসবের আমেজে রূপ নিয়েছে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।